বাংলাদেশে উন্নত মানের গবেষণা হয় না, এইটা নিয়ে একটা খুব বড় ধরনের অভিযোগ থাকে সাধারণত সাধারণ মানুষের পক্ষ থেকে। এবং তাদের কথা হচ্ছে আমরা ট্যাক্স পে করে আপনাদেরকে পড়াই, যে আমরা যারা বুয়েটে পড়েছি কিংবা ভালো ভালো ইউনিভার্সিটিতে আপনাদের মতে পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়েছি, কেন আমরা গবেষণা করে কোনো কিছু উল্টায় ফেলতে পারি না, কেন আমাদের গবেষণা হয় না, কেন আমরা হচ্ছে যে আমেরিকার মতো সেরকম কিছু একটা বানায় ফেলতে পারতেছি না। এটা নিয়ে বাংলাদেশের মানুষের অনেক অভিযোগ। তো আজকের ভিডিওতে আমি মূলত অ্যাড্রেস করবো যে আসলে গবেষণা হয় কিভাবে, কেন বাংলাদেশে উন্নত মানের গবেষণা হয় না, এবং শুধু বাংলাদেশ না, কেন আসলে দিন শেষে পুরো এন্টায়ার গবেষণার বিষয়টা কাইন্ড অফ ইউএসএ সেন্ট্রিক এবং এখন আস্তে আস্তে চায়না সেন্ট্রিক হচ্ছে। কেন আসলে এই জিনিসগুলো ঘটে, গবেষণার কে ফান্ডিং দেয়, আদৌ এখানে কি আমাদের দোষ বা বাংলাদেশ সরকারের দোষ আছে কিনা। ভিডিওটা আপনারা যারা নতুন এবং যারা সাধারণ মানুষ না বুঝে খালি উল্টাপাল্টা কমেন্ট করেন, একটু ভালো করে দেখেন, বিকজ এই জিনিসগুলো আপনাদের জানা দরকার, বোঝা দরকার। এবং কিছু হলেই, যেমন আমাকেও কয়েকদিন আগে একজন কমেন্টে লিখছিল, হ্যাঁ আপনি বুয়েটে পড়ে কি করলেন, কয়টা গবেষণা করছেন। মানে গাধা, কি বলবো, একটু দেখো তাহলে তুমি বুঝবা। নাম্বার ওয়ান, আমাদের কেন বাংলাদেশে উন্নত মানের গবেষণা হয় না তার বোঝার জন্য আমাদের জানতে হবে যে গবেষণার জন্য ফান্ডিং আসলে কোথা থেকে আসে। গবেষণার জন্য ফান্ডিং মূলত আসলে দুটো জায়গা থেকে আসে। একটা আসে সরকার থেকে, অফকোর্স গভর্নমেন্ট থেকে, আরেকটা হচ্ছে যে প্রাইভেট সেক্টর থেকে। এই দুটো জায়গায় মূলত আমাদের ফান্ডিং আসে, মানে যে কোনো ক্ষেত্রে। গভর্নমেন্ট থেকে যখন যে ফান্ডিং গুলো করা হয় সেটা ক্ষেত্রে বেশ কিছু স্কিম থাকে, যেমন মনে করেন হচ্ছে যে গভর্নমেন্টের মেয়েদের হচ্ছে যে কোনো একটা পার্টিকুলার সমস্যা ট্যাকল করার জন্য তারা কোনো একটা হচ্ছে যে গবেষণা ফান্ডিং হচ্ছে দিয়ে যাচ্ছে, যে আমি একটা গবেষণা ফান্ডিং দিলাম, যেটা হচ্ছে মেয়েদের ব্রেস্ট ক্যান্সারের জন্য হচ্ছে যে মূলত এটা অপটিমাইজ করবে এবং এটার জন্য তারা গবেষণা করবে। তো এটা সরকারের পক্ষ থেকে দেওয়া হচ্ছে, কিংবা সরকার হচ্ছে যে তার নিজস্ব কোনো একটা হয়তো বা গভর্নমেন্ট প্রজেক্টের জন্যই সেটার R&D হিসেবে হচ্ছে যে ইউনিভার্সিটি টিচারগুলোকে বা ইউনিভার্সিটিগুলোকে বিভিন্ন গ্র্যান্ট দিচ্ছে। যেমন ইউএসএতে এটা হয়। ইউএসএতে রিসেন্টলি যখন ট্রাম্প ক্ষমতায় আসলো এবং ট্রাম্প ক্ষমতায় আসার পরে যখন ট্রাম্পের ইমিগ্রেন্ট বিরোধী কিংবা হচ্ছে যে প্রো ইসরায়েলি বিভিন্ন ধরনের প্রবলেম হচ্ছে সে দেখতে পেল, তখন দেখা যায় যে আস্তে আস্তে এই ইস্যুগুলোকে কেন্দ্র করে যখন ইউনিভার্সিটিগুলোতে প্রটেস্ট হলো, তখন ট্রাম্প ডিরেক্টলি হুমকি দিল যে তোদের কিন্তু ফান্ডিং অফ করে দিব। ইনফ্যাক্ট হার্ভার্ডের মতো ইউনিভার্সিটি পর্যন্ত সে থ্রেট দিছে। এই কলাম্বিয়া ইউনিভার্সিটি তো অলরেডি ওদের থ্রেট খেয়ে বলছে ক্যাম্পাসে আমরা কোনো ধরনের প্রোটেস্ট করবো না, আমরা মাফ চাই ভাই। এর মানে হচ্ছে যে গভর্নমেন্টের কাছে যথেষ্ট হচ্ছে যে ফান্ডিং এর কন্ট্রাক্ট গুলো আছে। সো এখানে তারা গভর্নমেন্টের বিভিন্ন ধরনের কন্ট্রাক্টের বেসিসে বা অনেকভাবে হচ্ছে তারা এই ফান্ডিং গুলো সাধারণত বিভিন্নভাবে কন্ট্রাকচুয়ালি দিয়ে থাকে। আরেকটা বড় ফান্ডিং এর সোর্স হচ্ছে প্রাইভেট সেক্টরস। সো সাপোজ মনে করেন যে কোন একটা বড় গাড়ির কোম্পানি আছে, সেই গাড়ির কোম্পানিটা এখন চাচ্ছে যে তাদের হচ্ছে যে কোন একটা পার্টিকুলার ইঞ্জিন বা অন্য কোনো কিছু যেন R&D করে ভালো করা যায়। সো তারা কি করবে, রেলেভেন্ট ওইখানে ইউনিভার্সিটি যারা প্রফেসর আছে, যারা কিনা এই ফিল্ডের এক্সপার্ট, তাদেরকে টাকা দিয়ে বলবে যে ভাই তোমাকে আমি টাকা দিলাম, তুমি এখানে যে আবিষ্কারটা করবা সেটা কিন্তু আমি কাজে লাগাবো। ইটস লাইক আমি তোমাকে একটা কন্ট্রাক্ট দিলাম। আর ইউনিভার্সিটি টিচার কি পেলো, সে টাকা পেলো, সে রেকগনিশন পাইলো, এবং এটার বেসিসে সে হচ্ছে যে আস্তে আস্তে স্টুডেন্ট হায়ার করলো। যেমন যে আমরা যারা পিএইচডি করতে বাইরে যাই, আমরা যারা মোস্টলি বুয়েটের বেশিরভাগ মানুষ পিএইচডি করতে বাইরে যায়, তারা কিন্তু আসলে মূলত এইভাবেই যায় যে বাইরের কোনো একটা ইউনিভার্সিটির কোনো একজন প্রফেসর তাকে মেইল করে যে স্যার আমার আপনার কাজ খুব ভালো লাগছে, অনেক ফাপড় চাপড় মারে, তারপরে আপনি আপনাকে ছাড়া বাঁচবো না বলে টলে তারা কোনো মতে স্যারকে কনভিন্স করে যে আপনি আমাকে নেন, আমি কিন্তু আপনাকে কাজটা করে দিব। সো তার একটা অনগোয়িং প্রজেক্ট আছে, সেই প্রজেক্টে সে তোমাকে হেল্পিং হ্যান্ড হিসেবে নেয়। তুমি যে বেসিক্যালি তারকে হেল্প আউট করো, এটার বেসিস তুমি একটা ডক্টরেট ডিগ্রি পাও, তোমাকে কিছু কোর্স ওয়ার্কের মধ্য দিয়েও যেতে হয়, অনেক রিগারাস একটা প্যারা নিতে হয় 5 থেকে 6 বছর, অনেক কষ্ট, অনেকে পিএইচডি শেষও করতে পারেন। দিস আর ভেরি ডার্ক সাইডস অফ দ্য পিএইচডি ওয়ার্ল্ড। সো এখানে তারা কষ্ট করে 5-6 বছর থাকে, একটা পিএইচডি করার পরে দেন তারা যখন ডক্টরেটটা পায়, দেন তার এখান থেকে বের হয়ে আসে এবং ইউনিভার্সিটির প্রফেসর এটা চালাই যেতে থাকে, এটা তার একটা সাইড প্রজেক্ট আকারে চলতেই থাকে। সো এটা হচ্ছে মূলত হাউ প্রাইভেট সেক্টরস ফান্ড। প্রবলেম হচ্ছে এখন বাংলাদেশ কেন হচ্ছে যে উন্নত মানের গবেষণা হয় না, এটা প্রথম রিজন বা প্রাইমারি রিজন হচ্ছে ফান্ডিং নাই। বাংলাদেশে ফান্ডিং নাই, গভর্নমেন্টের এরকম কোনো স্কিম নাই যেখানে কেন গভর্নমেন্ট নিজের থেকে কোনো একটা পার্টিকুলার হচ্ছে যে গবেষণার জন্য ফান্ডিং দিবে। এমন না যে গভর্নমেন্টের কাছে টাকা নাই, থাকলেও গভর্নমেন্ট আসলে টাকাটা যে দিবে সেটাকে চ্যানেল করার পরে গভর্নমেন্ট ওই গবেষণাতে করবেটা কি, গভর্নমেন্ট কিছু একটা করতে হবে। তো গভর্নমেন্ট কিছু একটা করার মতো ইনফ্রাস্ট্রাকচার নাই, সো চাইলেও সে টাকা দিয়ে কোনো লাভ নাই। আমি কি বুঝাতে পারছি, মানে পারপাসও নাই, টাকাও নাই, কোনোটাই নাই। তো চাইলে এখানে বাংলাদেশ গভর্নমেন্টের কিছু করার নাই। এবং শুধু বাংলাদেশ গভর্নমেন্ট না, বিশ্বের বেশিরভাগ ক্ষেত্রে গভর্নমেন্ট গুলো আসলে এই জায়গাগুলোতে টাকা দেয় না।
এটা এটা খুবই স্বাভাবিক, বিশেষ করে প্রাইভেট সেক্টরগুলো সবচেয়ে বেশি পরিমাণ টাকা দেয়। তো এটা একটা বড় ধরনের ইস্যু যে আসলে গভর্নমেন্টের এখানে নাই। ইভেন ফ্যাক্ট যারা বাংলাদেশে মানে আন্ডারগ্রেড লেভেলে, বেশিরভাগ মানুষ তো আন্ডারগ্রেড লেভেলে, আর যারা হচ্ছে যে হয়তো বা আর্টস বা কমার্সে আছে তারা হয়তো বা হচ্ছে যে মানে মাস্টার্স লেভেলে, যারা হচ্ছে যে মূলত নিজের থেকে গবেষণাগুলো করে, সেখানে আইদার সুপারভাইজার স্যার নিজের গাটির টাকা দিয়ে করে, অথবা পোলাবান নিজেরা হচ্ছে যে টাকা দিয়ে ইনভেস্ট করে তারপরে করে। এর মানে হচ্ছে আসলে এই জায়গায় দিন শেষে ফান্ডিংই পাওয়া যায় না। বরং বুয়েট এখন আমি দেখলাম আমাদের সময় লাস্ট হচ্ছে যে রাইজ নামে একটা ফান্ড দেওয়া শুরু করেছিল, যার মাধ্যমে অনেকে আসলে তাদের গবেষণা জার্নি শুরু করতে পেরেছে। সো দ্যাট ওয়াজ এ ভেরি গুড অ্যাপ্রোচ, বাট ওইটাও খুবই মিনিমাল টাকা, মানে এই টাকা দিয়ে আসলে দিন শেষে সেরকম কিছুই হয় না। সো গভর্নমেন্ট আমাদেরকে টাকা দিতে পারবে না, এটা সম্ভব নয়, এবং এটার জন্য গভর্নমেন্টকে দোষ দিয়েও লাভ নাই, আমাদের ইনফ্রাস্ট্রাকচার নাই। এখন আপনি বলেন তাহলে ভাই প্রাইভেট সেক্টর কেন টাকা দেন, ওর তো অনেক টাকা, ওর কিছু টাকা দিলে কি হয়? থিং ইজ মানে প্রাইভেট সেক্টর দিন শেষে মাথায় রাখবেন যে ও তো আসলে দিন শেষে ব্যবসায়ী, ওর তো ঠেকা নেই আপনাকে বসে টাকা দেওয়ার, ও টাকা দিবে তখন যখন ওর লাভ হবে। প্রবলেম হচ্ছে বাংলাদেশে প্রাইভেট সেক্টর গুলোর যে R&D হয়, সেই R&Dটার জন্য আসলে বাংলাদেশের ওরকম দরকার হয় না। যেমন আমার মেইন সাবজেক্ট ছিল হচ্ছে যে স্টিল, অর্থাৎ ম্যাটেরিয়াল সায়েন্স। তো ম্যাটেরিয়াল সায়েন্সে আমাদের হচ্ছে মেইনলি যতগুলো স্টিল ইন্ডাস্ট্রি আছে সেটা নিয়ে আমার ডিপার্টমেন্টের কাজ। আমার ডিপার্টমেন্ট কিন্তু স্টিল ইন্ডাস্ট্রি নিয়ে যথেষ্ট কাজ করে। আমার যে টিচার যারা ছিল, আমার যারা ফ্যাকাল্টি ছিল, তারা কিন্তু মানে বাংলাদেশের এক একজন লিডিং হচ্ছে যে স্পেশালিস্ট। তাদের ক্লাসে আমি মানে বসে মাঝে মাঝে ঘুমাইছি, এটা চিন্তা করলে এখন আমার খারাপ লাগে যে আল্লাহ স্যার কি করছি আমি। সো এই যে কাহিনীগুলো হয় যে এই স্যাররা মূলত হচ্ছে যে তারা বিভিন্ন স্টিলের এক্সপার্ট, এবং এই যে স্টিল ইন্ডাস্ট্রি গুলো আছে তারা বলে যে তারা অনেক ভালো ভালো স্টিল বানায়, বাট আমাদের পড়াশোনা এবং তাদের সাথে কথা বলে আমরা যা জানতে পেরেছি তারা অমন আহামরি কিছুও বানায় না। অর্থাৎ বাংলাদেশ দিন শেষে আসলে হাই এন্ড প্রোডাক্ট বানায় না। হাই এন্ড প্রোডাক্ট না বানাইলে গবেষণার দরকার নাই, উই ডোন্ট রিকোয়ার দ্যাট। আমরা একটা ম্যানুফ্যাকচারিং ইউনিট, আমরা কোনো গবেষণার মানে কর্মী না। আমাদের দেশটা চলেই হচ্ছে চিপ লেবার বেসিসে, বাইরে থেকে গবেষণা করে মানুষ আমাদেরকে অনেক হচ্ছে যে পার্টস দিবে। আমাদের দেশে অনেক হচ্ছে মানুষজন আছে যারা কিনা চিপ লেবার আকারে কাজ করতে পারবে, কারণ তারা বেশি একটা পড়াশোনা করে না, এবং আমাদের দেশে অনেক মানুষ। তো এই নিউমারিক্যাল অ্যাডভান্টেজটা ইউজ করে আমরা জাস্ট ওই গবেষণাকে অ্যাসেম্বল করে আমরা ম্যানুফ্যাকচারিং একটা হাব হইতে পারবো অ্যাট বেস্ট। এটাই হচ্ছে আমাদের ফেট আপাতত। যদি আমাদেরকে টার্ন অ্যারাউন্ড করাইতে হয়, তাহলে যতটা আমরা সহজে শুনি যে একটা সময় ইনফ্রাস্ট্রাকচার দাঁড় করাতে হবে, এটা হিউজ কাজ, হিউজ। এটা যদি এত সহজই হইতো তাহলে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ায় তো R&D তে অনেক আগায় যেত, সে তো আগায় না, তার নিজস্ব মানুষজনই তো সব USA তে চলে যায়। রিজন কি? তাদেরও এরকম সমস্যা আছে যে তাদেরও সেরকম R&D নাই। আর যারা R&D তে আছে বাংলাদেশে, সে প্রাইভেট সেক্টরগুলো নিজেদের ইনহাউস R&D করে, খুব একটা তারা হচ্ছে যে ইউনিভার্সিটির প্রফেসরের সাথে অত লিয়াজু করে কাজ করে না, কম করে থাকে। সো প্রাইভেট সেক্টরে ইনোভেশন কম, ইনোভেশন এখানে কম বলে দিন শেষে ইনোভেশনের ফান্ডিংটা আমাদের নাই। সো আমাদের ফান্ডিং নাই, আর টাকা না থাকলে জগতে কিছু হবে না, এটা হচ্ছে প্রথম কথা। দ্যাটস ওয়াই বাংলাদেশে কোনো উন্নত মানের গবেষণা হয় না। নাম্বার 2, যেটা সবচেয়ে বড় সমস্যা, সেটা হচ্ছে ফোকাসে প্রবলেম। আমাদের দেশের সবচেয়ে প্রাইম টার্গেট কি অ্যাজ এ ইউনিভার্সিটি? বুয়েট মেডিকেল, ঢাকা ইউনিভার্সিটি, এই তো এগুলাতে আমরা সবাই টার্গেট করি। ইস্যু হচ্ছে আমাদের দেশের ওভারঅল পার্সপেক্টিভে, স্ট্রেংথে, জিওপলিটিক্যাল সিস্টেমে আমাদের সবচেয়ে ভালো এবং সবচেয়ে ইম্পর্টেন্ট সেক্টর হওয়ার কথা ছিল এগ্রিকালচার। বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি শুড হ্যাভ বিন আওয়ার প্রাইম টার্গেট। আমাদের যারা টপ নচ ছেলে হবে তাদের উচিত ছিল হচ্ছে যে তাদের ইচ্ছা বা তাদের চেতনা কিংবা তাদের ড্রিম হবে যে আমি একদিন বড় হচ্ছে যে কৃষিবিদ হব। আনফরচুনেটলি আমরা হচ্ছে যে কেউ কৃষি নিয়ে পড়লে তারা কেউ চাষার ছেলে। আমাদের তো মাইন্ডসেটেই সমস্যা। আমরা তো যে ব্রিটিশরা আমাদের শাসন করে গেছে এখান থেকে তো বেরোতে পারি নাই, আমরা তো এখনো প্রভুদের গোলামি থেকে বেরোতে পারি নাই। সো আমাদের সমস্যা, আমাদের ফোকাসই প্রবলেম। আমরা চাই বুয়েটে পড়তে, এবং আমরা জানি যে বুয়েটে পড়ার পরে বা ডিউতে পড়ার পরে বাংলাদেশে আমরা আসলে দিন শেষে সেরকম গবেষণা করার স্কোপ পাবো না। স্কোপ বাংলাদেশে আছে, এবং বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি কিন্তু যথেষ্ট তোমার রিয়েল মানে ইমপ্লিমেন্টেড চেঞ্জ আনার মতো অনেক কিছুই করে, যেগুলো নিউজে অত বেশি অথবা ফ্ল্যাশড হয় না। আমাদের নিউজে বেশি বেশি আসে কোনটা, যে অমুক ইউনিভার্সিটিতে এখন সে মানে PhD করতে গেছে, ওয়াও কত জোস। বাট আরো ভালো ভালো ইম্প্যাক্টফুল কাজ কিন্তু হচ্ছে বাংলাদেশে, এবং যেখানে আমাদের হওয়ার দরকার ছিল, যেখানে আমাদের অলরেডি এক্সপার্টিজ আছে, সুযোগ আছে, কাজ করার জায়গা আছে, আমরা সেখানে ফোকাস করি নাই। তো প্রবলেম হচ্ছে আমাদের ফোকাসের প্রবলেম, আমাদের ওভারঅল মাইন্ডসেটের প্রবলেম, যার কারণে এখানে ফোকাসিং একটা বড় ধরনের সমস্যা আছে। গেল, এটা হচ্ছে নাম্বার 2, ওয়াই বাংলাদেশের উন্নত মানের গবেষণা হয় না। নাম্বার 3 হচ্ছে নো জব ফর PhD। বাংলাদেশে একটা ছেলে বা মেয়ে, মনে করেন আমি PhD করতে বাইরে গেলাম, ধরেন সাপোজ, বাইরে যাওয়ার পরে আমি ব্যাক করলাম, ব্যাক করার পরে আমি কিন্তু আমার PhD করার জন্য যতটুকু স্যালারি বাইরে পাবো তার মতো ইনাফ স্যালারি কিন্তু আমি এখানে পাবো না।
একটা পিএইচডি করে একটা স্টুডেন্ট যখন ব্যাক করে তখন তার বয়স অলরেডি 30 to 33, এবং পিএইচডি অবস্থায় হি হ্যাজ হ্যাড আ ভেরি মিজারেবল লাইফ। এখন সে যদি ইউএসএ তে থাকে, যেটা কিনা ইউরোপে এখন অনেকে হচ্ছে যে এটা একটা বড় সমস্যা, যে ইউরোপেও পিএইচডি স্টুডেন্টদের আসলে সব জায়গায় অনেক বেশি ডিমান্ড এমন না, সেটা ইউএসএ তেই বেশি। ইউএসএ তে পিএইচডির জন্য একটা আলাদা ধরনের হচ্ছে যে ডিমান্ড আছে। তো সুবিধা হচ্ছে এখানে তুমি যদি থাকো, তুমি যদি এখানে একটা পিএইচডি নেওয়ার পরে তুমি যদি একটা জব মানে তুমি যদি নাও, তাহলে দেখা যায় তুমি মোরাললেস হচ্ছে যে মান্থলি মানে ইয়ারলি তুমি 100 থেকে 200K মানে 100 থেকে 200K হচ্ছে যে স্যালারির একটা জব পেতে পারো। সো এটা একটা বিশাল বড় প্যাকেজ, রাইট? মানে হিউজ টাকা, প্রায় মানে অ্যানুয়ালি হচ্ছে যে 1 কোটি 2 কোটি টাকার মতো। 1 কোটি 2 কোটি কেউ যদি ভালো হয়, তার সেক্টর ভালো হয়, তাহলে সে 3-4 কোটি টাকাও চলে যায়। সো এখন আপনি কোনটা চুজ করবেন? আপনি দেশে এসে কি করবেন? দেশে এসে কোন জবটা আছে যেটা পিএইচডি করা একজন মানুষের জন্য উপকারী হবে? নাই। সো যেই ছেলেটা নলেজ পাচ্ছে, সেই ছেলে সে নলেজ যে দিবে, কাকে দিবে? অ্যাট বেস্ট একটা ইউনিভার্সিটি লেকচারার হবে। একটা ইউনিভার্সিটি লেকচারার বাংলাদেশে কত টাকাই বা বেতন পায়? খুব একটা বেশি কিন্তু পায় না, এটা আপনারা জানেন না। সো দিন শেষে সমস্যাটাও এই জায়গায় যে আমাদের ওই পিএইচডির জন্য বা পিএইচডি করে আসার পরে যে জবটা করতে পারো সেটা সুযোগটাও নাই। দ্যাটস ওয়াই মানুষের সমস্যা হচ্ছে চতুর্দিকে। আমরা চাইলে এখন উন্নত মানের গবেষণা, না টাকা আছে না ইনফ্রাস্ট্রাকচার আছে, যারা সাহায্য করতে পারে তাদেরকে রাখার মতো আমাদের ব্যবস্থা নাই। সো আমরা যদি এখন এক্সপেক্ট করি কেন বাংলাদেশে উন্নত মানের গবেষণা হয় না, তাহলে তো আপনারা বোকা। এখন আপনারা জানেন না বলে যা ইচ্ছা তাই ফেসবুকে লিখতে থাকেন। এটা হচ্ছে বড় সমস্যা। বাংলাদেশের সবচেয়ে আমার মনে হয় সবার আগে ট্যাক্স বেতন যদি ফেসবুকে অ্যাকাউন্ট খোলার জন্য, যে অ্যাকাউন্ট খুলে একটা ট্যাক্স দিবি। কারণ উল্টাপাল্টা কথা লেখার জন্য তো আসলে মনে করেন যে খালি হাতটা নিষ্পিস করতে থাকে, জানে না কিছু একটা বলতে হবে। জেনে বলেন, জানেন টাকা করতে আসে কেন হয় না, এগুলো জানে না, না জেনেই খালি হ্যাঁ গবেষণা হয় না। সারাদিন বুয়েটের পোলাপান নাচে, ডিউর পোলাপান নাচে পড়াশোনাও করে, এবং বুয়েট এবং ডিইউ থেকে বা ওভারঅল অন্যান্য ইউনিভার্সিটিগুলো থেকে যে পরিমাণ স্টুডেন্ট বাইরে যায় এবং হচ্ছে বিভিন্ন ভালো ভালো জায়গায় আছে, আপনারা কল্পনাও করতে পারবেন না। এখন আপনি বললেন দেশের মেধা পাচার হয়ে যাচ্ছে, তো মেধাকে বেশি দেশে রাখার জন্য কি ইনফ্রাস্ট্রাকচার আছে? নাই। এটার জন্য কাজ করা দরকার, এটার জন্য সলিউশন আনা দরকার। সলিউশনটা এত তাড়াতাড়ি আসবে না, লং টার্ম সলিউশন দরকার। লং টার্ম সলিউশন মানে বুঝতেছে মিনিমাম 20-30 বছরের। একটা দেশে একটা ইন্ডাস্ট্রি আগে গ্রো করাবে, সেই ইন্ডাস্ট্রির একটা ডিমান্ড তৈরি হবে, সেই ডিমান্ড থেকে হাই স্যালারি জব তৈরি হবে, দেন সেটার ফলশ্রুতিতে দেখা যাবে এই মানুষগুলো থাকবে। কালকে গবেষণা হবে না, স্টেপ নিলে আরো 20 বছর পরে যে গবেষণাটা হবে, বা সেটা স্টেপটা নিতে হবে। নেওয়ার আগ পর্যন্ত গবেষণা হওয়ার চান্স অনেক কম। এগুলা বুঝেন, জানেন, দেন মন্তব্য করেন। কারণ আপনাদের ফেসবুকে মাঝে মাঝে মন্তব্য পড়ে মনে হয় যে আসলে মানে মূর্খের জাতির সাথে আছে। এটা শোচনীয়। এবং আমার কথা যে খুবই সিম্পল, আমি কিছু না জানলে বলবো না। আজ এটা বলে টলে নিজের মান সম্মান নষ্ট করার মানে নেই।